সে এক প্রচণ্ড দুর্যোগের রাত। মৌরি গ্রামে আমার 4 কাঠার চৌহদ্দির মধ্যে নিজের ঘরে বসে তন্ময় হয়ে একটা গল্পের বই পড়ছি। অবশ্যই ভূতের গল্প, কেননা রসিক লোকেরা নিশ্চয়ই স্বীকার করবেন যে ভূতের গল্প উদ্ভট হলেও বর্ষার রাতে এই ধরনের গল্প মনের মধ্যে বিশেষ একটা আমেজ সৃষ্টি করে। পাশেই কেরোসিন স্টোভে ছোট্ট একটা হাঁড়িতে খিচুড়ি বসিয়েছি। রাত এখন 9:45। বাইরে প্রবল বর্ষণ। এমন সময় ঘরের কোণ থেকে টেলিফোনটা সশব্দে বেজে উঠল। বই মুড়ে রেখে উঠে গেলাম টেলিফোনের কাছে। রিসিভার তুলে নিয়ে বললাম, হ্যালো, অম্বর চ্যাটার্জি স্পিকিং। আমি ভোলা দাস কথা বলছি। ভোলা? ও মাই গড, হাউ আর ইউ? আমি খুব বিপদে পড়ে তোমাকে ফোন করছি ভাই। কি হয়েছে? আমার ফ্ল্যাটে একটা খুন হয়েছে। সে কি? হ্যাঁ, আমার নিচের তলার ফ্ল্যাটে রঘুবীর প্রসাদ নামে এক ভদ্রলোক ভাড়া থাকেন। আমি একটু দরকারি কাজে তার ঘরে গিয়ে তাকে মৃত অবস্থা দেখতে পাই। সঙ্গে সঙ্গে অন্য ভাড়াটিয়াদের দেখে সেই দৃশ্য দেখিয়ে পুলিশে ফোন করেই তোমার শরণ নিচ্ছি। প্লিজ হেল্প মি ভাই। পুলিশে ফোন করেছো, বেশ করেছো, কিন্তু আমি গিয়ে কি করব? তুমি কি হত্যাকারীকে ধরতে চাও? অফকোর্স। বেশ বসে বসে গল্পের বই পড়ছিলাম, দিলে তুমি মুডটাকে নষ্ট করে। কি বই পড়ছিলে? হেডলিচেস? না, একটা ভূতের বই। তা হোক ভাই, আমার জন্য একটু কিছু করো, তুমি একটু কষ্ট করো। এ আমার ফ্ল্যাটের বদনাম। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ প্লিজ। খুনি আমাদের হাতের মুঠোয়। যদিও সে এখন পলাতক, তবুও আমি আশা করি পুলিশের সাহায্য নিয়ে তোমার তাকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হবে না। তার মানে খুনি তোমার পরিচিত? হ্যাঁ হ্যাঁ, এই জয় বিশওয়াল নামে একটা ছেলে রঘুবীরের ফ্ল্যাটে গৃহভৃত্য ছিল। সেই ছেলেটি এই খুনের পর রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। অতএব বুঝতেই পারছো, খুনি নিজেই নিজেকে চিনিয়ে দিচ্ছে সেই খুনি বলে। স্ট্রেঞ্জ। তোমাকে যেভাবেই হোক ছেলেটাকে খুঁজে বার করতে হবে ভাই। বেটা শয়তান আমার ফ্ল্যাটেরই দুর্নাম করলো। এই ফ্ল্যাটে আর কেউ ভাড়া আসতে চাইবে না। তাছাড়া রঘুবীর প্রসাদের মতো একটা ভালো লোককে, ছি 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 ছি। বেশ রহস্যময় খুন তাহলে। তুমি রেডি থাকো, আমি গাড়ি নিয়ে তোমাকে আনবার জন্য এক্ষুনি রওনা দিচ্ছি। আমি আর কি করব, বলার আগেই রিসিভার নামিয়ে রাখার শব্দ শুনতে পেলাম। এই প্রচণ্ড দুর্যোগের রাতে ঘর থেকে বেরোতে হবে শুনেই গায়ে জ্বর এলো। বই পড়তে পড়তে এমনিতেই ঘুম নেমে এসেছিল চোখে। ভাবছিলাম পেট ভরে গরম খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে বেশ জম্পেশ করে তেরে একটা ঘুম দেব। তার জায়গায় কি উৎপাত! তাছাড়া ভোলার ওখানে যাওয়া মানেই কথায় কথায় রাত কাবার। অথচ ভোলার আমন্ত্রণ এড়ানো যাবে না। ও আমার দীর্ঘদিনের বন্ধু। তার ওপর এই মৃত্যুটাও যখন স্বাভাবিক নয়, তখন স্বভাবতই একজন গোয়েন্দা হিসাবে আমার একটা কর্তব্য আছে। একজন মানুষের পৃথিবীবাস চিরদিনের জন্য মুছিয়ে দেওয়ার মতো সামাজিক অপরাধ আর কী বা হতে পারে। তাই আমি অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে ভোলার গাড়ি এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর ভোলার গাড়ি এলো। সেই গাড়িতে চেপে মধ্য কলকাতায় ওদের ফ্ল্যাটে যখন পৌঁছালাম তখন অনেক রাত। 4 তলার এই ফ্ল্যাটের সব ঘরেই ভাড়া আছে। ভোলা নিজেও থাকে এই ফ্ল্যাটেরই দোতলায়। গ্রাউন্ড ফ্লোরে থাকতেন রঘুবীর প্রসাদ। সেই প্রচণ্ড দুর্যোগের রাতে আমি আসার আগেই পুলিশ এসে তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। গাড়ি থেকে নেমে রঘুবীর প্রসাদের ঘরে ঢুকিয়ে দেখলাম একটি সোফায় আধশোয়া হয়ে রঘুবীর প্রসাদ শুয়ে আছেন। তার মাথায় কোনো একটি ধারালো অস্ত্রের ঘা দেওয়া। প্রচুর রক্তক্ষরণের মধ্যে সে এক ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়েছে সেখানে। রাত অধিক হওয়ার জন্য এবং বৃষ্টিপাতের দরুনই সম্ভবত বাইরের লোকের কোনো ভিড় নেই সেখানে। শুধু ফ্ল্যাটের বাসিন্দারাই পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে জটলা করছেন। প্রত্যেকেরই চোখে মুখে উৎকণ্ঠা ও ভয় ভীতির ছাপ। আমি তাদের উদ্দেশ্য করেই বললাম, আপনারা যে যার ঘরে চলে যান, এখানে দাঁড়িয়ে কোনো আলোচনা করবেন না। যদি প্রয়োজন হয় তাহলে আমরাই আপনাদের ডাকব। বিশেষ করে ছোট ছেলে মেয়ে এবং মহিলাদের এখানে একদম আসতে দেবেন না, কেননা এই সব দৃশ্য দেখলে তাদের মনে হয়তো অন্যরকম প্রতিক্রিয়া হবে। বুঝেছেন? বলার সঙ্গে সঙ্গেই জটলা থেমে গেল। সবাই যে যার ঘরে গিয়ে খিল দিলেন।
এদিকে পুলিশ তার কাজ করতে থাকলে আমিও আমার কাজ শুরু করলাম। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে সন্ধানী দৃষ্টি মেলে যা কিছু দেখবার দেখে ভোলাকে জিজ্ঞেস করলাম, রঘুবীর প্রসাদ কি এখানে একা থাকতেন? হ্যাঁ, না মানে জয় বিশওয়াল নামে ওনার এক চাকর এখানেই থাকতো। প্রসাদজি কতদিন আছেন এ ফ্ল্যাটে? তা ধরো বছর 10। এই 10 বছর ধরে একা? ফ্যামিলি নেই ওনার? হ্যাঁ, স্ত্রী পুত্র কন্যা সবাই আছে। তারা মাঝে মাঝে আসে, থাকে। এই তো রঘুবীর প্রসাদের স্ত্রী এবং তার 2 ছেলে মাসখানেক আগে এখানে থাকার পর গত সপ্তাহে দেশে গেল। কোথায় দেশ ওনার? বিকানেরে। আমি আরও ভালো করে চারিদিক দেখে এক জায়গায় একটি ছোট্ট জিনিস কুড়িয়ে পেলাম। সবার অলক্ষ্যে চুপ করে সেটি পকেটে পুরে আবার প্রশ্ন করলাম, আচ্ছা, রঘুবীর প্রসাদ বিজনেসম্যান ছিলেন নিশ্চয়ই? কিসের ব্যবসা ছিল বলতো? হার্ডওয়্যারের। ক্যানিং স্ট্রিটে ওর দোকান আছে। বলে আর একবার চারিদিকে তাকিয়ে দেখলাম। কাদায় রক্তের দাগে চারিদিক প্যাচ প্যাচ করছে। উত্তরের জানলাটা খোলা থাকায় জলের ঝাপটা ঢুকে ঘরের একদিক ভেসে যাচ্ছে। আমি জানলাটা বন্ধ করতে করতে বললাম, যে ছেলেটা এখানে কাজ করত তার নাম কি যেন বললে? জয় বিশওয়াল। ছেলেটা তাহলে পলাতক? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস এ কাজ তারই। কিন্তু একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না, খুনি কোন জিনিসের সাহায্যে হত্যা করলো প্রসাদজিকে? তা ঠিক, তবে কি জানো চ্যাটার্জি, খুনের পর ভয়ে খুনির মনের অবস্থা এমন হয়ে যায় যে প্রমাণ লোপের নানা রকম ফন্দি তার মনের মধ্যে আপনা থেকেই এসে যায়। বিশেষ করে 24-25 বয়সের ছেলের। হিন্দি সিনেমা দেখে এসব কাজে তো সে পাকা হবেই। পুলিশ তখন বডি সরাবার জন্য প্রস্তুতি নিতে লাগলো। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি আর কিছু দেখতে চান? না না, ডেড বডি নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিয়ে যান। বলে ভোলাকে বললাম, চলো ওপরে চলো, তোমার ঘরে যাই। পুলিশের কাজ পুলিশ করুক, আমরা গিয়ে একটা চাই খাই। খুনের কিনারা করতে খুব একটা অসুবিধে হবে না, পুলিশই ধরবে বেটাকে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওই বেটারই কাজ এটা। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে ভোলার ফ্ল্যাটে যখন প্রবেশ করলাম তখন মনে হলো যেন স্বর্গে প্রবেশ করছি। কি চমৎকার সাজানো ঘর! ভোলা ঘরে ঢুকেই ডাকলো, তপতি। পাশের ঘর থেকে ওর বউ হাসি খুশি মুখে বেরিয়ে এলো। এসেই 2 হাত জোর করে নমস্কার জানালো আমাকে। ভালো আছেন চ্যাটার্জিরা? হ্যাঁ, তোমার বাচ্চারা ভালো আছে তো? হ্যাঁ, দুটোকেই বোর্ডিংয়ে দিয়েছি। আর বলবেন না, বড় দুরন্ত হয়েছে, একদম কথা শুনতে চাইছে না। ভোলার বউ তপতি বাঙালি মেয়ে, আমারই আর এক বন্ধুর বোন। ছোটবেলা থেকেই ওকে দেখছি, খুব ভালো মেয়ে। আগে দুবেলা পেট ভরে খেতে পেত না, এত গরিব ছিল। এখন ভাগ্যের জোরে মধ্য কলকাতার এই চমৎকার ফ্ল্যাটের মালকিনী, কয়েক লক্ষ টাকার মালিক। যাক, ঘরে ঢুকে একটা সোফায় গা এলিয়ে দিয়ে বললাম, আমাকে এই বাদলার বাজারে আর কিছু নয়, স্রেফ একটা চা অথবা কফি খাইয়ে দাও। তপতি সঙ্গে সঙ্গে কিছু একটা করতে রান্নাঘরে চলে গেল। আমি আয়েশ করে পায়ের ওপর পা তুলে বললাম, আচ্ছা ভোলা, এইবার 2-1 কথা তোমাকে জিজ্ঞেস করি। দাঁড়াও, তার আগে একবার বাথরুমের কাজটা সেরে আসি। 1 মিনিট, আলোটা জেলে দিই। ভোলার সুইচ টিপলে আমি বাথরুমে ঢুকে চোখে মুখে জল দিতে গিয়েই কেমন যেন শিউরে উঠলাম। হঠাৎ রঘুবীর প্রসাদের সেই রক্তে ভাসা মুখখানা আমার চোখের সামনে ফুটে উঠল। আমি আর এক মুহূর্ত সেখানে না থেকে বেরিয়ে এলাম। আমার হাত পা যেন কাঁপছে। কি হলো চ্যাটার্জি? না না, কিছু না। হঠাৎ মাথাটা কীরকম ঘুরে গেল বলে আবার সোফায় বসে পড়লাম। আসলে ঘুমের ঘোরটা কাটিয়ে রাত্রি জাগরণ তো। তা যাক, আসল কথায় আসি। বলো। জয় বিশওয়াল প্রসাদজির কাছে কতদিন ছিল? অনেক দিন। তবু আগের কথা বলতে পারবো না, তবে প্রসাদজি ওকে সঙ্গে নিয়েই আমার ফ্ল্যাটে এসেছিলেন। ও, তাহলে একেবারে নতুন নয়, পুরাতন ভৃত্য। বলে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে পা নাড়তে লাগলাম।
তারপর বললাম, পুরাতন ভৃত্যরা কিন্তু শুনেছি খুবই বিশ্বাসী হয়, সচরাচর তারা এরকম করে না। এক্ষেত্রে তো করেছে। এটা ব্যতিক্রম। অবশ্য কার মনে যে কখন কি মতলব আসে তা কেউ বলতে পারে না। ব্যাপারটা কি জানো, যখন ছোট ছিল তখনকার কথা আলাদা, কিছু বুঝতো না। এখন বুঝতে শিখেছে, টাকা পয়সার মূল্য, জিনিসপত্রের দামের সম্বন্ধে অবহিত হতে পেরেছে। বিশেষ করে ওকে সন্ধ্যাবেলায় আমি ঘর গুছোতে দেখেছি। আচ্ছা, তবে বলছি কি, তারপরেই খুন, এবং খুনের সঙ্গে সঙ্গে ছেলেটি উধাও। শুধু তাই নয়, তার সঙ্গে সিন্দুকটাও খালি। সে কি? তাহলেই বোঝো, আর কি সন্দেহের অবকাশ থাকে? খুন ঠুন করে পাখি হয়তো এখন দিল্লি কি বোম্বের দিকে উঠছে। কিন্তু ও ঘরে কোনো সিন্দুক দেখলাম না তো আমি। দেখনি? না। ওহো, ওটা তো কভার দিয়ে ঢাকা ছিল। দেখবে? নিশ্চয়ই। চলো তবে। আবার নেমে এলাম। সব কাজ শেষ করে পুলিশ তখন যাবার উদ্যোগ করছে। আমি বললাম, 1 মিনিট বলে ভোলার সঙ্গে ঘরে ঢুকলাম। ভোলা ঘরের এক কোণে গিয়ে ঢাকা সরিয়ে সিন্দুকের তালা খুলতেই দেখলাম সব ফর্সা, শূন্য সিন্দুক খাকা করছে। স্ট্রেঞ্জ। এর ভেতরে টাকা পয়সা, সোনা দানা সব কিছুই ছিল। কিছু না হলেও 10-20 হাজার টাকা তো সব সময় থাকতো প্রসাদজির কাছে। তাছাড়া সামনেই প্রসাদজির মেয়ের বিয়ে, প্রচুর গয়নাগাটিও সেই উপলক্ষে কিনেছিলেন তিনি। কিছু তার স্ত্রী এসে নিয়ে গেছে, কিছু ছিল। প্রসাদজির স্ত্রী একটি বহু মূল্যবান নেকলেস পালিশের জন্য এবং হিরে সেটিংয়ের জন্য রেখে গিয়েছিলেন, সেটিও নেই। যশ বিশওয়াল ছাড়া এই ঘরের গোপন সামগ্রীর কথা কেউ জানত না। আমাদের ঘরে জয় মাঝে মাঝে আসতো এবং তপদির কাছে বলতো, তাই আমরা এসব জানি। অতএব বুঝতেই তো পারছো খুনিকে। পারছি, কিন্তু কিভাবে খুন হলো সেটাই আমাকে দেখতে হবে। পুলিশের লোকেরা বাইরে তখন অধৈর্য হয়ে পড়ছিল, তাই বললাম, আপনারা এবার যেতে পারেন, আমি বাকিটা তদন্ত করছি। ওরা চলে গেলে আমি ভোলাকে বললাম, আচ্ছা ভোলা, এবার বলো তো ভাই, তোমার ফ্ল্যাটে মোট কতজন ভাড়াটে আছে? তা ধরো 2 রুমের ফ্ল্যাট তো। নিচে প্রসাদজি এবং শুকুলজি। শুকুলজি? হ্যাঁ, সামনের দিকে থাকে। কি করেন ভদ্রলোক? ট্যাক্সি ড্রাইভার, নিজেরই ট্যাক্সি অবশ্য, ইউপির লোক। ওর পরিবারবর্গকে নিয়েই থাকে। তোমরা থাকো দোতলায়। তোমার সামনের ঘরে তো ডক্টর ভট্টাচার্য থাকেন, খুবই ভদ্র, আলাপ হয়েছিল একবার। শুধু ডাক্তার ভট্টাচার্য কেন, সত্যি কথা বলতে কি ভাই, আমার ফ্ল্যাটের বাসিন্দারা প্রত্যেকেই খুব ভদ্র, তারা কেউই সন্দেহজনক নয়। শুকুলজি যা একটু নেশাভাঙ করে, তাছাড়া লোকটার আর কোনো দোষ নেই। এসব খুন ঠুন, ওরে বাবা, এসব ওর পক্ষে একেবারেই সম্ভব নয়। ক্রিমিনাল কেসে আমার অভিজ্ঞতায় অসম্ভব বলে কিছু নেই, বুঝলে। এমন সময় সিঁড়ির কাছ থেকে তপতির কণ্ঠ শোনা গেল। তপতি আমাকে কখনো মিস্টার চ্যাটার্জি, কখনো চ্যাটার্জিদা বলে। তপতির ডাক শুনে ভোলাকে বললাম, চলো আবার ওপরে যাওয়া যাক। আমরা দুজনে ঘরের দরজায় শিকল দিয়ে উপরে উঠলাম। তুমি ইচ্ছে করলে আজ রাতে অথবা কাল সকালে এসে আমার ভাড়াটিয়াদের জবানবন্দি নিতে পারো। তার কোনো প্রয়োজন দেখছি না। 2 আর 2 4 মতোই হিসেব এখানে পাকা। এখন যেভাবেই হোক জয় বিশওয়ালকে গ্রেফতার করতে হবে। আবার ঘরে এসে সোফায় গা এলিয়ে কফির পেয়ালায় চুমুক দিলাম। রাত শেষ হয়ে আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টে বাজতে 2 মিনিট বাকি। কফি খেতে খেতেই তপতির দিকে চেয়ে হেসে বললাম, মেনি থ্যাঙ্কস। এইরকম একটি দারুণ মুহূর্তে কফি খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। ঠিক এই রকম অনুরোধ আমিও আপনাকে দিতে পারি, যদি অনুগ্রহ করে আজ রাতে আপনি আর বাড়ি ফিরে না যান। আসলে ব্যাপার কি জানো তপতি, আমি একটু বেলা অবধি ঘুমোই, আর একা থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার যে অন্য কোথাও রাত্রিবাস করাটা ঠিক পোষায় না। আমি শুধু তোমাদের আর 2-1টা কথা জিজ্ঞেস করেই পালাবো এখান থেকে। মনে হচ্ছে দুর্যোগটাও একটু একটু করে কেটে আসছে। থাকতে পারতে আজকের রাতটা। তুমি তো আমাকে জানোই ভাই,
তবে কেন অনুরোধ করছো? তা যাক, তুমি তাহলে বলছো তোমার ভাড়াটিয়ারা মোটেই সন্দেহজনক নয়। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, একেবারেই না। তাহলে ঘুরে ফিরে সন্দেহটা জয় বিশওয়ালের ওপরেই পড়ছে। ওর দেশ নিশ্চয়ই ওড়িশা। তুমি কি করে জানলে? সারনেমটাই বলে দিচ্ছে। ঠিকানা জানো? না ভাই, অন্যের বাড়ির চাকরের ঠিকানা কে কবে জেনে রেখেছে বলো তো? তবে এটুকু জানি, বালাসোর ডিস্ট্রিক্টে ওর বাড়ি। এরপর কিছুক্ষণ চুপচাপ। নীরবতা ভেঙে একসময় আমি বললাম, প্রসাদজির বাড়িতে খবর পাঠানোর কি হবে? আমি নিজে ব্যক্তিগতভাবে একটা টেলিগ্রাম করব। তাছাড়া পুলিশকে তো সব বলেছি, পুলিশ নিশ্চয়ই খবর দেবে। সত্যি কি দুর্ভাগ্য বলো তো, এই গত সপ্তাহে ওর বউ ছেলে দেশে গেল, সামনেই মেয়ের বিয়ে, আর এদিকে এই কি সর্বনাশ। এই জন্যই কোনো স্থায়ী ঝি চাকর বাড়িতে রাখতেই নেই। ঠিক আছে, কালপ্রিটকে খুঁজে বার করছি। কিন্তু আশ্চর্য, এত বড় একটা মার্ডার হয়ে গেল, অথচ তোমরা কেউ একটা আর্তনাদ শুনতে পেলে না। কি করে শুনবো? যা দুর্যোগ, সবারই ঘরের জানলা দরজা তো বন্ধ। তবু রক্ষে যে তুমি টের পেয়েছো, না হলে সারা রাতেও কেউ জানতে পারতো না। আমিও টের পেতাম না। দিব্যি ঘরে বসে রেডিওতে বিবিধ ভারতীয়র অনুষ্ঠান শুনছি, তপতি উল বুনছিল। হঠাৎ ওই বলল, নিচের ঘর থেকে যেন প্রসাদজির চিৎকার শুনতে পেলাম। সে কি বলে রেডিও বন্ধ করে আর কিছু শোনা যায় কি না তা শুনবার জন্য কান খাড়া করে রইলাম। তবুও তপতির জেদাজেদিতেই নিচে নেমে গিয়ে দেখি সর্বনাশা এই কাণ্ড। সকলকেই তখন ডেকে দেখাই, থানায় ফোন করি, তোমাকেও জানাই। ব্যাস, ঠিক আছে, এখন চলো তো আর একবার ঘরটা দেখি। এই নিয়ে 3 বার হবে। একটা কথা আছে জানো তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। সত্যি তোমরা গোয়েন্দারাও পারো বটে, ধৈর্যও বটে তোমাদের। তুমি বিরক্ত হচ্ছ না তো? আরে না না, কি যে বলো, চলো চলো। আমি তপতিকে বললাম, আচ্ছা যাচ্ছি, কাল দুপুর অথবা সন্ধ্যায় আবার আসবো। আমাকে আর একবার কফি খাওয়াতে রাগ করবে না নিশ্চয়ই? তা করব না, তবে আপনার চলে যাওয়ার জন্য কিন্তু ভীষণ রাগ করব। আমি ভোলাকে নিয়ে আবার প্রসাদজির ঘরে ঢুকলাম। ওটা শোবার ঘর, ও পাশে কিচেন, তারপর বাথরুম। আর সেদিকে যেতে গিয়েই দেখি হঠাৎ এক জায়গায় চাপ চাপ রক্ত। এই ঘরে একটি ভয়ানক হত্যাকাণ্ড হলেও এখানে এত রক্ত কি করে এলো? তাই অবাক বিস্ময়ে ডাকলাম, ভোলা, কুইক! কি 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 হয়েছে? ভোলা ছুটে এলো আমার কাছে। লুক দ্যাট। এ তো রক্ত। রক্ত? কিন্তু এত রক্ত এখানে কি করে এলো? তাই তো। রক্তটা কিচেনের মধ্যেই চাপ চাপ বেশি, তারপর বিন্দু বিন্দু ধারায় বাথরুমের দিকে এগিয়ে গেছে। বাথরুমের ভেতরেও রক্ত, অথচ আর কোথাও নেই। আমার তো মনে হয় প্রথমে প্রসাদজিকে খুন করে বাথরুমে লুকিয়ে রাখা হয়েছিল, তারপর আবার যে কোনো কারণেই হোক প্রসাদজিকে টেনে এনে এই সোফার উপর বসিয়ে দেওয়া হয়েছিল। ঠিক, কিন্তু সেক্ষেত্রে সোফা পর্যন্ত একটু রক্তের ধারা তো মেঝেতে আশা করতে পারি। পারো, কিন্তু খোলা জানলা দিয়ে জলের ঝাপটা এবং এত পুলিশের বুটের কাদা, সব তো মাখামাখি হয়ে গেছে ভাই। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললাম, ঠিক। আর কিছু দেখবে না, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে চলো, এখন তো বাড়ি ফেরা যাক। কাল সকালে ভেবে চিনতে দেখব কতদূর কী সিদ্ধান্তে আসা যায়। ভোলার গাড়ি আবার আমাকে যখন আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেল, তখন ভোর হতে আর দেরি নেই। যদিও রাত শেষ করে ভোরের আগে বাড়ি পৌঁছালাম, তবুও শোয়া মাত্রই যত রাজ্যের ঘুম এসে চোখে ভর করল। কাল সারা রাত ধরে যা সব দেখেছি তা দেখলে কোনো সুস্থ এবং সাধারণ মানুষের চোখে ঘুম আসবে না। কিন্তু আমি ওই রকম ভয়াবহ দৃশ্য দেখে এতই অভ্যস্ত যে ওসবে আমার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। পরদিন প্রায় বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে
মুখ হাত ধুয়ে চা খেতে খেতে প্রসাদজির ঘরে কুড়িয়ে পাওয়া জিনিসটা পকেট থেকে বার করে আর একবার নেড়েচেড়ে দেখলাম। এটা আমার খুবই পরিচিত, তাই বিস্ময়ের ঘোরে বারবারই নানা রকম কথা চিন্তা করতে লাগলাম। কিছুতেই ভেবে পেলাম না এটা কি করে ওখানে যেতে পারে। যাই হোক, আমি সেটা আবার যথাস্থানে রেখে সকালের কাগজটার দিকে মন দিলাম। না, প্রসাদজির খুনের খবর কোথাও এতটুকুও ছাপা হয়নি। হয়তো কাল হবে, অথচ এটা একটা দারুণ খবর। আমি কাগজ রেখে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলাম। হ্যালো, লালবাজার। ওদিক থেকে উত্তর এলো, ইয়েস। একটু হোমিসাইড ডিপার্টমেন্টকে দিন না। অপারেটর সঙ্গে সঙ্গে কানেকশন করে দিল। হ্যালো, অম্বর চ্যাটার্জি স্পিকিং। কে? মিস্টার কাঞ্জিলাল। কাল রাতের প্রসাদজির ওই খুনের ব্যাপারটা নিয়ে কথা বলছি। তালতলা পুলিশকে সঙ্গে নিয়ে যেটা তদন্ত করা হয়েছিল। কি বললেন? চাকরটাকে অ্যারেস্ট করার সব রকম ব্যবস্থা করে ফেলেছেন? দেশের ঠিকানা পেয়েছেন ওর? আচ্ছা, পায়ের ছাপ টাপ কিছু পাননি? তাহলে? হ্যাঁ, জানলাটা তো খোলা ছিল। জলের ঝাপটায় সব নষ্ট হয়ে গেছে। যাক, প্রসাদজির বাড়িতে একটা খবর পাঠানোর ব্যবস্থা করুন। এই বলে রিসিভার নামিয়ে রেখে গুম হয়ে বসে রইলাম কিছুক্ষণ। কাল রাতের খুনের ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে লাগলাম। অনেক রকম সন্দেহ মনের মধ্যে উকিঝুঁকি মারতে লাগলো। প্রথমেই যেটা মনে হলো সেটা হলো খুনটা কখনোই কাঁচা হাতের নয়, বরং বেশ পাকা হাতের। দ্বিতীয়ত, খুনটা যদি কিচেনের মধ্যেই হয়ে থাকে, তাহলে কিচেন থেকে লাশটা বাথরুম পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য বাথরুমেও চাপ চাপ রক্ত পাওয়া যেত, অথচ সোফার কাছ পর্যন্ত লাশটাকে টেনে নিয়ে যাওয়ার পথে কোথাও এতটুকু রক্ত নেই। ধরা যেতে পারে বাথরুমে অনেকক্ষণ ফেলে রাখার জন্য রক্তক্ষরণ শেষ হয়ে গেছে। তা যদি হতো, তাহলে তারও অনেক পরে সোফাটা রক্তে ভেসে গেল কি করে? তৃতীয়ত, খুনি লাশটাকে বাথরুমে ঢুকিয়ে আবার কিসের স্বার্থে সেটাকে টেনে এনে সোফায় বসাবে? চতুর্থ সন্দেহ, যে ধারালো অস্ত্র দিয়ে প্রসাদজিকে হত্যা করা হলো সেটা ঘরের ভেতর নেই কেন? বিশেষ করে হত্যাকারী যেখানে প্রচুর ধনসম্পদ নিয়ে পলাতক, হত্যাকারী কেন মারাত্মক অস্ত্রটিকেও বোঝাস্বরূপ নিয়ে ঘুরবে? পঞ্চম সন্দেহ, যেটা আমার মনের মধ্যে উকি দিচ্ছে, তা যদি সত্যি হয় তাহলে তো আরও ভয়ঙ্কর ব্যাপার। কেননা ওই বাড়িতে খুনের তদন্ত করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে তা ভাবলেও গা মাথা ঝিমঝিম করে। আর ভাবতে পারলাম না, উঠে গিয়ে ডায়াল করলাম। হ্যালো। ওদিক থেকে তপতির কণ্ঠস্বর শুনতে পেলাম। কে, মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, ভোলাকে একবার ডেকে দাও তো। হঠাৎ কি হলো? বিশেষ জরুরি দরকার। একটু ধরুন, ও বোধহয় বাথরুমে গিয়েছে। ধরে রইলাম। একটু পরেই ভোলার গলার স্বর ভেসে এলো। বলো, কি ব্যাপার? তোমার গাড়িটা এক্ষুনি একবার পাঠিয়ে দাও তো, যত তাড়াতাড়ি পারো। হঠাৎ? বিশেষ দরকার। এক্ষুনি পাঠাচ্ছি। কোনো সূত্র পেলে নাকি? সব বলবো, এইসব কথা ফোনে হয় না। আমি রিসিভার নামিয়ে রেখে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। উত্তেজনায় রগের শিরাগুলো জ্বলছে আমার। তৈরি হয়ে একবার ফোন করলাম লালবাজারে। ওদিক থেকে মিস্টার কাঞ্জিলালের গলা শোনা গেল। কে? মিস্টার চ্যাটার্জি, বলুন। আপনি এখনই কিছু পুলিশ সঙ্গে নিয়ে ভোলার ফ্ল্যাটে চলে আসুন। কি ব্যাপার? একটা চমৎকার সিদ্ধান্তে আমি এসেছি। ডোন্ট মাইন্ড মিস্টার চ্যাটার্জি, এটা আপনার প্রথম পরাজয়। তার মানে? আপনি যে সিদ্ধান্তে এসে থাকুন না কেন, হত্যাকারী এখন পুলিশ মর্গে। কীরকম? রঘুবীর প্রসাদজির হত্যাকারী জয় বিশওয়াল কাল রাতে খুন করে পালাবার সময় আমাদেরই হাওড়ার বাকল্যান্ড ব্রিজে গাড়ি চাপা পড়ে মারা গেছে। ব্যাকল্যান্ড ব্রিজে? ওখানে তো এখন গাড়ি চলাচল বন্ধ। আরে মশাই, বাকল্যান্ড স্ট্রিটে, মানে ওর পাশেই নতুন যেটা হলো। অর্থাৎ বঙ্কিম সেতুতে? হ্যাঁ। তারপর আর কি, গাড়ির চাকায় মাথাটা গুড়িয়ে গেছে একেবারে। সে এমনই বিভৎস দৃশ্য যে দেখলে শিউরে উঠবেন মশাই। চেনা যাচ্ছে না একদম। তাহলে আপনারা চিনলেন কি করে? আপনার বন্ধু ভোলার আমি শনাক্ত করেছেন তাকে। বলেন কি? হ্যাঁ। এমন সময় বাইরে মোটরের হর্ন শোনা গেল। আমি রিসিভার নামিয়ে রেখে চেঁচিয়ে বললাম, যাচ্ছি।
হাতের সামনেই সুটকেসটা ছিল। সেটা চটপট গুছিয়ে নিয়ে আমার অ্যাটাচিটাও যথাস্থানে নেওয়া হয়েছে কিনা দেখে বাইরে এসে দরজায় তালা লাগালাম। ভোলার গাড়ি নিয়ে ওর ড্রাইভার এসেছে। তাকে হেসে বললাম, কি ব্যাপার, বাবু খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, বাবু তো পুলিশ ঘর করছে। কাল যা হয়ে গেল। কাল আপনি কোথায় ছিলেন? আমি তো বাড়িতেই ছিলাম, কিছু জানি না আমি। বৃষ্টি বাদলার দিন দেখে বাবু আমায় বললে আজ আর কোথাও বেরোবে না। তুমি আর মিছিমিছি কষ্ট করবে কেন, যাও তোমার ছুটি। তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম। আজ সকালে এসে শুনি রাতারাতি এসব কাণ্ড হয়ে গেছে। অথচ বাবু বিশ্বাস করুন, জয় বিশওয়াল যে এ কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছেলেটা খুব বিশ্বাসী ছিল, কিন্তু পাপের পরিণাম কীরকম হাতে হাতেই পেয়ে গেল দেখুন। সবই কপাল। এই বলে গাড়িতে উঠতে গিয়েই বললাম, এই যা, ভুল হয়ে গেছে। আপনি এক কাজ করুন জগদীশদা, এই নিন চাবি। তাড়াতাড়ি করতে গিয়ে সুটকেসটা টেবিলের ওপর রেখে এসেছি। আপনি ঘরে ঢুকেই দেখবেন ডান দিকে টেবিলের ওপর চামড়ার একটা সুটকেস রাখা আছে, সেটা নিয়ে আসুন। কিছু মনে করলেন না তো? না না, কি মনে করব? আপনারা কত বড় মানুষ, আর আমি সামান্য একজন। জগদীশদা চলে গেলে আমি পায়চারি করতে লাগলাম। তারপর গাড়ির পেছনে এসে ডালা খুলে দেখলাম সুটকেসটা ভেতরে রাখা যাবে কিনা। হ্যাঁ, ভেতরটা ফাঁকা। জগদীশদা সুটকেস নিয়ে এলে সুটকেসটাকে পেছনে রেখে ডালা বন্ধ করে গাড়িতে উঠলাম। এরপর প্রায় আধ ঘন্টার মধ্যেই ভোলার ফ্ল্যাটে গিয়ে যখন পৌঁছালাম, তখন দেখলাম নিচের ঘরে চাবি দেওয়া এবং ওপরের ঘরে তপতি, ভোলা ও মিস্টার কাঞ্জিলাল রীতিমতো খোশ গল্পে মেতে উঠেছেন। তার উপর আমি গিয়ে উপস্থিত হওয়ায় আনন্দের আর অবধি রইল না। তুমি নিশ্চয়ই খুশির খবরটা পেয়েছো ভাই, কালপিট ধরা পড়েছে। তবে দুঃখের বিষয় এই যে ফাঁসির দড়িটা না ব্যাটার গলায় লটকাতে পারা গেল না। তা না যাক, তার চেয়েও অনেক বড় শাস্তি সে পেয়েছে, এবং সবচেয়ে বড় কথা, ব্যাটা মরে বাঁচিয়েছে আমাদের। কি বললেন মিস্টার চ্যাটার্জি? আমি আর কি বলবো বলুন, এরকম নাটক তো এর আগে আর কখনো দেখিনি। তারপর তপতির দিকে চেয়ে বললাম, কালকের কথাটা মনে আছে নিশ্চয়ই? কি কথা? এক পেয়ালা কফি এবং গরম গরম। ওহো, শুধু কফি কেন, আজ সারা দিন থাকতে হবে আপনাদের। আপনার এবং মিস্টার কাঞ্জিলালের নেমন্তন্ন এখানে। গরম ভাত আর মুরগির মাংস না খেয়ে যেতেই পারবেন না এখান থেকে। আমি ব্যস্ত হয়ে বললাম, ওরে বাবা, ওসব আজ নয়, আমাকে এক্ষুনি বর্ধমানের ট্রেন ধরতে হবে ভাই। আমি একেবারে তৈরি হয়ে বেরিয়েছি। হঠাৎ বর্ধমান? দেশ থেকে একটা চিঠি এসেছে, খুবই জরুরি, কাজেই যাওয়া ছাড়া উপায় নেই। 2-3 দিন থাকতেও হবে, পরে এসে একদিন খেয়ে যাব। মিস্টার কাঞ্জিলাল বরং। তা কি করে হয়? আপনার বন্ধুর বাড়ি, আপনি থাকবেন না, অথচ আমিও তাহলে পরেই খাবো। তপতি কফি নিয়ে এলে কফি খেয়েই উঠে পড়লাম। আমার গাড়ি তাহলে পৌঁছে দিক তোমায়। আমি কাঞ্জিলালকে বললাম, আপনার জিপ আছে তো? হ্যাঁ, মোড়ের মাথায় রেখে এসেছি। আমি আপনার জিপেই লালবাজারে যাব। একবার ছোকরার লাশটা দেখে স্টিফেন হাউসে একটা কাজ সেরে ওখান থেকেই একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আমি কত আশা করেছিলাম তোমাদের দুজনকে আজ দম ভোর খাওয়াবো। তাতে কি হয়েছে, আমি তো 3-4 দিন বাদেই আসছি। এই বলে বিদায় নিলাম। নিচে নেমে এসে ভোলার অস্টিনের পেছন থেকে আমার সুটকেসটাকে বার করে কাঞ্জিলালের জিপে উঠলাম। জয় বিশওয়ালের মৃতদেহটা দেখার পর আমার সুটকেসটা কাঞ্জিলালকে দেখিয়ে বললাম, দেখুন তো এটা কিসের দাগ? কাঞ্জিলাল শিউরে উঠলেন, এ কি, এ তো রক্তের দাগ দেখছি। ঠিকই দেখছেন, এই সুটকেসের গায়ে লেগে থাকা রক্ত আর জয় বিশওয়ালের শরীরের রক্ত এক কিনা একটু পরীক্ষা করিয়ে দেখা যায় কি? কেন যাবে না? খুব তাড়াতাড়ি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার চ্যাটার্জি, কি ব্যাপার বলুন তো? আমি এক চোখ টিপে এমন অদ্ভুতভাবে হাসলাম মিস্টার কাঞ্জিলালের দিকে চেয়ে যে তার অর্থ তিনি একজন দুধে পুলিশ অফিসার এবং অত্যন্ত অভিজ্ঞ লোক নিশ্চয়ই বুঝতে পারলেন।
কলিং বেলে মৃদু চাপ দিতেই ভেতর থেকে নারী কণ্ঠের স্বর শোনা গেল, তপতির কণ্ঠস্বর। আমি সাড়া না দিয়েই আবার বেল টিপলাম। একটু দেরি করেই দরজাটা খুলল তপতি। তারপর আমাকে দেখেই চমকে উঠল। ভোলাও অবাক বিস্ময়ে আমাকে দেখছে। ভেতরে আসতে পারি? বিস্ময়ের ঘোর কাটিয়ে ভোলা এবং তপতি দুজনেরই মুখে হাসি আনবার চেষ্টা করে বলল, নিশ্চয়ই। তুমি বর্ধমানে গেলে না? না, গেলাম না। তবে হঠাৎ ফিরে এসে তোমাদের খুব বিব্রত করলাম না তো? আরে না না, তবে তুমি খুব ভালো সময় এসে পড়েছ। আর একটু পরে এলে আমাদের পেতে না। একটু বেরোবার তোড়জোড় করছিলাম, কিন্তু তোমাকে যেন কেমন কেমন দেখাচ্ছে। কি হয়েছে তোমার? কিছুই না, বরং আমারও তোমাদের দেখে মনে হচ্ছে আমি যেন খুব অসময়ে তোমাদের এখানে এসে পড়েছি। যা, কি যে বলো। দুজনে ঝগড়াঝাটি করছিলে না তো? না না, লালবাজারে গিয়েছিলে? হ্যাঁ, সত্যিই কি বিভৎস দৃশ্য, চোখে দেখা যায় না। যাক, একটা সিগারেট দাও তো। ভোলা ও সিগারেটের প্যাকেট থেকে একটা দামি সিগারেট বার করে আমার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আশ্চর্য, আমি যদ্দূর জানি তুমি তো সিগারেট খাও না। আমিও বিস্মিত হয়ে বললাম, সত্যিই তো, আমি তো স্মোক করি না। হঠাৎ এরকম খেয়াল হলো কেন বলো তো? আরে এ কি বলা, তোমার হাতের আংটির ওপর যে দামি পাথরটা বসানো ছিল সেটা কোথায়? হঠাৎ লক্ষ্য পড়ায় ভোলাও চমকে উঠল। ভয়ে ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। অস্ফুট স্বরে এসে বলল, তাই তো, গেল কোথায় পাথরটা? যেখানেই যাক, তুমিও অত বিমর্ষ হয়ে পড়লে কেন ভাই? চ্যাটার্জি, আমার হাত পা কাঁপছে। তুমি বিশ্বাস করো, দামি পাথর বলে নয়, এই পাথরটা আমাদের 3 পুরুষের। আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে এই পাথর হারানো মানেই একটা একটা দারুণ বিপদের মেঘ ঘনিয়ে আসা। ওসব বাজে কথা, বিপদের মেঘ তো কেটেই গেল বরং। আর তাই যদি ভাবো, তাহলে দেখো তো এই পাথরটা তোমার আংটিতে লাগানো যায় কিনা। পাথরটা দেখেই চমকে উঠল ভোলা। আরে, এই তো সেই পাথর। এ এ তুমি কোথায় পেলে? কাল রাত্রে প্রসাদজির ঘর থেকে কুড়িয়ে পেয়েছি। তা হবে, কাল তো দুজনেই ঢুকেছিলাম ওই ঘরে। ওই সময় হয়তো পড়ে থাকবে। যখনই পড়ে থাকুক, তোমার জিনিস তুমি ফিরে পেলে তো। আশা করি বিপদের মেঘ এবার কেটে গেল। না না, বিপদ আবার কি? তা যাক, কি খাবে বলো? গরম ভাত, মুরগির মাংস, আর কি? 2 সন্দেশ নিশ্চয়ই চলবে। না, আজ ভাবছি কিছুই খাবো না। ওই বিভৎস দৃশ্য দেখার পর কিছুই খেতে মন চাইছে না। দুটো মানুষকে এক রাতে যেভাবে হত্যা করা হলো, তাতে চ্যাটার্জি, প্রায় চিৎকার করে উঠল ভোলা। কি বলছো তুমি? দুটো খুন হবে কেন? জয় বিশওয়ালের কেসটা তো সেফ একটা অ্যাক্সিডেন্ট। না, বিজয় বিশওয়ালকেও খুন করা হয়েছে এবং পরে তাকে নির্জন সেতুর ওপর ফেলে একটা মোটরের চাকায় বারবার পিষ্ট করা হয়েছে, যাতে স্বাভাবিকভাবেই মনে হয় ওটা অ্যাক্সিডেন্ট। এখন যেভাবেই হোক সেই অজ্ঞাত আততায়ীকে খুঁজে বার করতেই হবে। অসম্ভব, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। তবে কিছুদিন আগে শুকুলজির সঙ্গে জয় বিশওয়ালের প্রচণ্ড ঝগড়া হয়েছিল, কিন্তু তাই বলে। শুকুলজিকে তুমি কেন সন্দেহ করছো? এছাড়া মোটর এখানে আর গাড়ি বা আছে? একটু মনে করে দেখবার চেষ্টা করো তো, মোটর কার কার আছে বা থাকতে পারে। আরেকটা কথা তুমি এবার পরিষ্কার করে বলো দেখি, কাল রাতে ঠিক কি হয়েছিল? তুমি যখন আমাকে ফোন করেছিলে তখন বলেছিলে তুমি কি একটা দরকারি কাজে রঘুবীর প্রসাদের ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাও। পরে আবার আমাকে তোমার ঘরে কফি খাওয়ার সময় বললে রেডিও শুনতে শুনতে তোমার স্ত্রী হঠাৎ আর্তনাদ শুনতে পেয়ে তোমাকে নিচে পাঠায়। যে যুক্তিতে বর্ষার রাতে দরজা জানালা বন্ধ থাকায় তোমার অন্য ভাড়াটেরা প্রসাদজির আর্তনাদ শুনতে পায়নি, সেই যুক্তিতে ঘরের দরজা জানলা বন্ধ থাকা এবং ফুল ভলিউমে রেডিও চলা সত্ত্বেও প্রসাদজির আর্তনাদ তোমার স্ত্রী কি করে শুনতে পেল তা ভেবে পাচ্ছি না। তার মানে তুমি কি আমাকে সন্দেহ করছো? বসো বসো, অত উত্তেজিত হও না। যা ঘটেছিল ঠিক ঠিক বলো। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা আমার কাছে লুকোচ্ছ।
আচ্ছা বলো তো, জয় বিশওয়াল রঘুবীর প্রসাদকে মার্ডার করে না হয় পালালো, কিন্তু সে যে তার যথা সর্বস্ব সিন্দুক ভেঙে পালিয়েছে তা তুমি জানলে কি করে? সিন্দুক তো ঘরের এক কোণে কভার ঢাকা থাকে, ও তো তোমার দেখবার কথা নয়। তুমি বড় রহস্যজনক হয়ে উঠেছ। প্লিজ একটু খুলে বলো কি বলতে চাও। আমার মনে হচ্ছে এই খুনের ব্যাপারে তুমি আমাকে জোর করে জড়িয়ে দিতে চাইছো। আমি শুধু জিজ্ঞাসাবাদ করছি তোমাকে। যাকগে, তোমার যখন শুনতে কষ্ট হচ্ছে তখন আগের কথাতেই ফিরে যাই। শুকুলজি ছাড়া তোমাদের পরিচিতদের মধ্যে আর কার গাড়ি আছে বললে না তো? আমি এই মুহূর্তে কিছু মনে করতে পারছি না। তোমার নিজেরও তো একটা গাড়ি আছে। আছেই তো, সেই জন্যই কি ওই অপরাধের বোঝাটা আমাকেই মাথায় পেতে নিতে হবে? না না, তা কেন? আমি কিন্তু ঘটনাটাকে এইভাবে খাড়া করেছি। একটু মন দিয়ে শোনো তো, ঠিক মতো হয়েছে কিনা। কাল রাতে দুর্যোগ চলাকালীন সময়ে এক অজ্ঞাত আততায়ী বন্ধুর মুখোশ পরে প্রসাদজির ঘরে ঢোকে। সে এমনই এক বন্ধু যে প্রসাদজির সিন্দুকের সম্পদ সম্বন্ধে যথেষ্ট অবহিত ছিল। তারপর সে বেশ মোটা সোটা কোনো লৌহদণ্ড অথবা ভোতা কুড়ুল জাতীয় কিছু দিয়ে সোফায় বসে থাকা প্রসাদজির মাথায় সজোরে এমনভাবে আঘাত করে যাতে টু শব্দটি করবার একটুও সুযোগ না পায় প্রসাদজি, এবং তারপরেই বন্ধুবর কিচেনে ঢুকে অতিথি সৎকারের আয়োজনেরত জয় বিশওয়ালকেও ওই একইভাবে আক্রমণ করে। অপেশাদার খুনি লোভের বশবর্তী হয়ে কি করবে কিছু ভেবে না পেয়েই জয়কে টেনে বাথরুমে রাখে। তারপর সিন্দুক ভেঙে সবকিছু আত্মসাৎ করেই আগাগোড়া সমস্ত পাপ জয় বিশওয়ালের ঘাড়ে চাপিয়ে নিজে বাঁচবার চেষ্টা করে, এবং সেই জন্যেই মোটরের পেছন দিকে ডালা খুলে তাকে তার ভেতরে রাখে। পরে বর্ষণ মুখর রাতে নির্জন বঙ্কিম সেতুর ওপর তার প্ল্যান খাটায়। অর্থাৎ তুমি বলতে চাও সেই অজ্ঞাত আততাই আমি নিজেই? না, তা বলছি না, তবে তোমার মোটরের পেছন দিকে বেশ কিছু চাপ চাপ রক্ত পড়ে আছে। প্লিজ স্টপ। তুমি আগাগোড়াই বন্ধুর মুখে সে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছো। তুমি আমার সত্যিকারের বন্ধু হলে এমনটি কি ভাবতে পারতে না আমাকে বিপদে ফেলার জন্যই আমার গাড়িটি নিয়ে কেউ ওরকম করেছে? আরে তাই তো আমি ভাবছি, না হলে তো তুমি এতক্ষণে অ্যারেস্ট হয়ে যেতে। সত্যি সত্যি বলছো তুমি? তুমি বড় ঘাবড়ে যাচ্ছ ভোলা, এত নার্ভাস হবার কি আছে? আমার যে মাথা ঘুরছে। এরকম সময়ে ওরকম হয়। কাল তোমার বাথরুমে ঢুকে বেসিনের রক্ত দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাথরুমের এক কোণে তোমার রক্ত মাখা জামা কাপড়ও আমি জড়ো করা অবস্থায় দেখতে পেয়েছি। ও মাগো! ততপি হঠাৎ ও মাগো বলে বিছানায় লুটিয়ে পড়ল। এতক্ষণ তো আমি বকলাম, এবার তোমার কি বক্তব্য একটু শুনি। বক্তব্য আমার একটাই, তোমার অনুমান ঠিক। হঠাৎ লোভের বশবর্তী হয়ে খুনটা আমিই করেছি। আমি তোমাকে অনেক টাকা দেব চ্যাটার্জি, প্লিজ এ যাত্রায় আমাকে বাঁচাও। টাকা নিয়ে আমি কি করব ভাই? প্রসাদজির মতো নিজের মৃত্যুকে ডেকে আনবো? তা কেন? দু হাতে লোককে বিলোবে? এই দেখো কত টাকা আমার। বলেই খাটের ওপর বালিশের পাশে বেড কভার ঢাকা স্বর্ণা লঙ্কাপ সহ প্রচুর টাকা আমাকে দেখালো। ও টাকা নিশ্চয়ই প্রসাদজির। হ্যাঁ, আগে তাই ছিল, তারপর আমি নিয়েছিলাম। এখন ওসব তোমার। ওগুলো নিয়ে তুমি আমায় রেহাই দাও। আরে কি আশ্চর্য! প্রসাদজির মেয়ের বিয়ে, ও টাকা আমি নিয়ে কি করব? তাদের টাকা তাদের ফেরত দিতে হবে না? তার মানে তুমি আমাকে ফাঁসির দড়িতে লটকাতে চাও? সেটা তো আদালত ঠিক করবে। ভোলা হঠাৎ ও টেবিলের ড্রয়ার থেকে একটা রিভলভার বার করে তাক করলো আমার দিকে। এত তাড়াতাড়ি এবং আচমকা যে আমি কিছু বার করবার সময় পেলাম না। ভোলা রিভলভারটা আমার কপালে ঠেকিয়ে বলল, তাহলে জেনে রাখো বন্ধু, আজই তোমার শেষ দিন। কেননা যে মানুষ ঠান্ডা মাথায় এক রাতে দুটো খুন করতে পারে তার কাছে তৃতীয় খুনটা কিছু কঠিন নয়। সবাই জানে তুমি বর্ধমানে গেছো, কিন্তু আমি তোমাকে মেরে টুকরো টুকরো করে বস্তায় পুড়ে পাথর বেঁধে হাওড়া ব্রিজ থেকে গঙ্গার জলে ফেলে দেব। অবশ্য এখনই নয়, গভীর রাতের অন্ধকারে। বলো কি? কিন্তু ভোলা, তুমি বড়ই নির্বোধ। আমাকে মেরেও কি তুমি রেহাই পাবে ভেবেছ?
আমার লাশ নিয়ে তুমি ঘর থেকে বেরোবে কি করে? একবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখো, চারিদিকে ঠিক ঠিক করছে পুলিশ। তোমাদের মতন দুটি সোনালি মাছকে ধরবার জন্য কি চমৎকার জাল আমরা পেতেছি দেখো। আর এই দরজাটা খোলো, খুললেই দেখবে মিস্টার কাঞ্জিলাল হাতে হাতকড়া নিয়ে দাঁড়িয়ে আছেন তোমার জন্য। ভোলা আমার কপাল থেকে রিভলভারের নলটা সরিয়ে নিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখতে গেল আমার কথা সত্যি কিনা। দেয়াল ঘড়িতে তখন টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না সেই দারুণ নিস্তব্ধতায়।